40,000 টাকার মধ্যে ভ্যালু ফর মানি খুঁজতেছেন? দাঁড়ান। OnePlus Nord 4 এই ফোনটার স্পেক খুবই প্রমিসিং, বাট এই ফোনটা না মার্কেটে এটার ভ্যালু ওয়াইজ পাত্তা পাচ্ছে না। আসলে কেন পাত্তা পাচ্ছে না এই কারণটা খুব অস্পষ্ট না। একটা ফোন কিনে কে চায় একটা বাসের মালিক হয়ে যেতে? যদিও নর্ড সিরিজে গ্রিন লাইনের ইস্যু খুব কম দেখা গেছে, তাও ভাই মানুষের না ওই ভরসাটা চলে গেছে। তাই এই বেচারা এখনো আন্ডার রেটেড পড়ে আছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটা পারসেপশন বুঝতে হবে, 40,000 টাকা বাজেটে যখন আমরা ফোন কিনতে যাই তখন আমাদের প্রায়োরিটি লিস্টে সবার টপে থাকে ভরপুর পারফরমেন্স, ফ্ল্যাগশিপ চিপসেট। গত 2 বছর যাবৎ এই জায়গাটা ধরে রাখতেছে আইকিউর 2টা ফোন। গত বছর ছিল আইকিউ নিও 9, এবার একদম কিং লেভেলে আছে আইকিউ নিও 10। এখানে লজিকটা একদমই সিম্পল, ধুমায় পারফরমেন্স দাও, দামটা কম নাও। আরেকিংয়ের 2টা সেনাপতি থাকে, একটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ব্যালেন্সড ফোন, আর একটা হচ্ছে পারফরমেন্স সেন্ট্রিক ব্যালেন্সড ফোন। বর্তমানে এই ক্যামেরা সেন্ট্রিক ব্যালেন্সড ফোনের জায়গাটা অলরেডি নিয়ে নিছে অনার 200। অলরেডি মানুষের কাছে এটা ওয়েল প্রুভেন, মানুষ অলরেডি মেনে নিছে যে এটার ক্যামেরাটা খুব ভালো, ধুমায় সেল হচ্ছে। অন দি আদার হ্যান্ড পারফরমেন্স সেন্ট্রিক ব্যালেন্সড ফোনের ক্ষেত্রে আপনি আইকিউ নিও 10 আরকে সেনাপতি ডাকতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে সেখানে আরেকটা যোগ্য প্রার্থী হচ্ছে এই নর্ড 4। 38,000 টাকায় স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট, 8GB LPDDR5X RAM, 256GB UFS 4 স্টোরেজ, গ্রেট ডিসপ্লে, স্ট্রং মেটালিক বিল্ড কোয়ালিটি, গ্রেট সফটওয়্যার, গুড অর এভারেজ ইনাফ ক্যামেরা অ্যান্ড আপ টু দ্য মার্ক ব্যাটারি। নিঃসন্দেহে এইটাকে পারফরমেন্স সেন্ট্রিক ব্যালেন্সড ফোন বলা যায়, সাজেস্টও করা যায়। তাই আজকে আপনাদেরকে একটা ডিটেল রিভিউ নিয়ে হাজির হয়েছে আমি তানভীর, এবং আপনারা দেখছেন ATC। এখন আপনারা অনেকে বলতে পারেন, ওয়েট আ মিনিট, এটা তো 2024 সালের ফোন, এখন এসে রিভিউ কেন? আসলে বাংলাদেশে যখন এটা ফার্স্ট ঢুকছিল তখন এটার দাম আনঅফিসিয়ালি ছিল 50,000 টাকা, আর 50,000 টাকায় এই ফোনটা নেওয়ার কোনো মানেই থাকে না। আর আমরা ওয়েট করতেছিলাম এই ফোনটা হয়তো অফিসিয়ালি আসবে, তখন রিভিউ করব, বাট ওইটাও ক্যান্সেল হয়ে গেছে, এটা অফিসিয়ালি আসতেছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বর্তমানে এই ফোনটার 256GB ভেরিয়েন্টটা 38,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, আর এই মার্কেটে এই প্রাইস সেগমেন্টে এটা বেশ ভালো একটা ভ্যালু ক্রিয়েট করেছে। আর সেই ভ্যালুটারই মর্যাদা দিতে আজকের এই ভিডিওটা করা। এই রিভিউটা যদি আগেই করতাম যখন এটার দাম 50,000 ছিল, তখন কি এত সুনাম পাইতো? ভুলেও না। আসলে সঠিক সময়ই সবকিছু আমাদের কাছে আসে। এবার আসার উসিলাটা হচ্ছে লাইক টেলিকম। লাইক টেলিকমে এটার 2টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন ন্যায্য দামে। তাদের সব বসুন্ধরা মার্কেটে স্টক আছে কিনা, প্রাইস কত, সেগুলো জেনে গেলে ভালো হয়। আমি পেজের লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আসেন এবার এই সুন্দর মেটাল পিসটাকে একটু নজর দেওয়া যায়। ফোনটা সুন্দর না? আমার কিন্তু ভাই খুব ভালো লাগছে। সেই 2017-18 দিকে এরকম মেটালিক বডির ফোনগুলো দেখতাম, এরপর থেকে ভাই সবাই ধুমায় প্লাস্টিক দেওয়া শুরু করছে। পিছনে প্রায় 80%-এর মতো মেটাল বডি আর 20%-এর মতো গ্লাস। ইউনিমেটাল বডি, ফ্ল্যাট সাইড ফ্রেম, রাউন্ডেড কর্নার, এই 3টা কম্বিনেশনে হাতে নিলে বেশ ভালো লাগে। শেষবার OnePlus 5-এ এরকম অ্যালুমিনিয়াম ব্যাগ ছিল, তারপর থেকে ওরা গ্লাসে শিফট হয়ে গেছে। এমনিতে ফুললি মেটাল বডি ব্যবহার করলে নেটওয়ার্ক রিসিপশনে অনেক ঝামেলা দেখা দেয়। এই কারণে OnePlus এটাতে অনেক ইঞ্জিনিয়ারিং করছে। তারা ক্লেম করতেছে কনভেনশনাল অ্যান্টেনা থেকে 49% ছোট টপ অ্যান্টেনা এখানে ব্যবহার করেছে, কিন্তু সিগন্যাল স্ট্রেংথ OnePlus 12-এর সাথে তুলনা করে দেখিয়েছে সব ঠিকঠাক আছে। বডিতে ইউ শেপের অ্যান্টেনাও তারা ব্যবহার করেছে। এখানে তারা 3টা কালার ভেরিয়েন্ট রেখেছে, প্রত্যেকটাই না ডিফারেন্ট ফিনিশের। মার্কুরিয়াল সিলভারের ব্যাক প্যানেলটা মাইক্রো লেজার কাট দ্বারা একটা প্যাটার্ন করা হয়েছে। ওয়াসেস গ্রিন কালারটা আবার অ্যানোডাইজ, ব্ল্যাক কালারটা একটু কেমন জানি, ওটা সুন্দর লাগে নাই। ফুললি মেটাল বডি দিয়েও তারা ওয়েটটা না ভালোই কন্ট্রোল রাখতে পারছে, 200 গ্রামের আশেপাশে আছে ধরেন। তবে আমার প্রবলেম হচ্ছে আইপি রেটিং নিয়ে। IP65 রেটিং আছে, যদিও এখন আরো কম দামে IP68 খুবই কমন হয়ে গেছে। মোটামুটি এই জায়গাটাতেই আপনি কম পাচ্ছেন নর্ড 4 কিনলে। অন্যদিকে জিতবেন অ্যালার্ট স্লাইডারটার জন্য, বেশ কাজের। তারপর আয়ার ব্লাস্টার তো আছেই, সিম ট্রেতে জায়গা আছে 2টা সিমের। এই বডিতে যদি 3.5 মিলিমিটার একটা হেডফোন জ্যাক থাকতো না, তাহলে যা হইতো, বাট আফসোস। এবার যদি ডিসপ্লেতে আসি, OnePlus Nord 4 এর ডিসপ্লের ভালো দিক হচ্ছে 6.74 ইঞ্চে 1 বিলিয়ন কালার সাপোর্টেড HDR10 কমপ্লায়েন্ট 120Hz ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, রেজোলিউশন 1.5K, বেশ শার্প। ডিসপ্লের বেজেল অনেক স্লিম, খালি নিচের বেজেলটা সামান্য একটু মোটা। তবে ভাই বেশ সুন্দর একটা ডিসপ্লে, নাথিং ফোনের একটা ফিল আসে কেন জানি। বেশ কালারফুল আছে আবার ওই তুলনায়, মরা মরা লাগে না কন্টেন্ট। আর টাচ মারাত্মক স্মুথ অ্যান্ড রেসপন্সিভ। ওয়াইড বাইন্ড L1 দেখাচ্ছে, নেটফ্লিক্সে ফুল সাপোর্ট দিচ্ছে সবকিছু, 120Hz পাচ্ছে, শো করতেছে ঠিকঠাক। তবে কিছু কিছু জায়গায় 90Hz রেখে দেয়, সেটা আবার সেটিংস থেকে রেস্ট্রিকশন উঠানোরও অপশন আছে। তবে আমার মতে সিস্টেমের হাতে এটা ছেড়ে দেন, ব্যাটারি বুঝে শুনে ও 90-120Hz এর মধ্যে নাড়াচাড়া নিজেই করুক। ডুয়াল স্টেরিও স্পিকারের সাউন্ড ভালো, উপরের স্পিকারটার পজিশন সেপারেটেড, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশেই এটা আছে। OnePlus এখন দেখতেছি এই অ্যাপ্রোচেই যাচ্ছে। 13 সিরিজেও সেম জিনিসটা দেখেছি। অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট, মানে একটু খেয়াল করার মতোই বেশি ফাস্ট। সমস্যা হচ্ছে পজিশনটা একটু নিচের দিকে। তবে সমস্যা বা খারাপ দিকের কথা যদি বলতে চাই, আমি বলবো ব্রাইটনেসটা আরেকটু বেশি হওয়ার জরুরি ছিল,
না, আমি এমন বলতেছি না যে আউটডোরে দেখতে অনেক সমস্যা হয়, এমন কিছু না। হাই ব্রাইটনেস মোডে 1100 নিটস পর্যন্ত যায়, তবে এই দামে আমরা আরেকটু ব্রাইটার ডিসপ্লে দেখতে অভ্যস্ত। আর প্রোটেকশন দিছে পান্ডা গ্লাস। ভাই, আমরা গরিলা গ্লাসে বিশ্বাসী মানুষ, আনলেস এটা কুংফু পান্ডা গ্লাস হয়, আমি এটার পক্ষে নেই। তবে এসব কিচ্ছু ম্যাটার করবে না যখন গ্রিনল্যান্ডের হামলা হবে। ভাই, OnePlus Nord 4 এ গ্রিনল্যান্ডের রিস্ক কম, এটা যেমন সত্যি, ইন্টারনেটে গ্রিনলাইন আক্রান্ত ফোনের রেকর্ড আছে একাধিক, তাও সত্যি। এখন ওয়ানপ্লাসের লাইফ টাইম গ্রিনলাইন ওয়ারেন্টি আসা একটু সুবিধা হয়েছে, ভয়টা একটু কমেছে। অ্যাভেল করতে ফোনের ডিসপ্লেতে যাতে মেজর কোনো স্ক্র্যাচ না পড়ে সেটা খেয়াল রাখবেন, আর বডিটা ডেন্ট থেকে নিরাপদ রাখবেন। লাইট টেলিকম থেকে কেনার সময় অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন যে গ্রিনলাইন আসলে কত মাস বা বছর পর্যন্ত তারা এই যে লাইফ টাইম গ্রিনলাইন ওয়ারেন্টির ব্যাপারে তারা পেইড সার্ভিস দিবে আপনারে, যেহেতু এটা একটা ইন্ডিয়ান ফোন। কেনার সময় এই ব্যাপারটা একদম খোলাসা করে নেওয়াটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। এবার যদি পারফরমেন্স নিয়ে বলি, এই ফোনটার ওয়ান অফ দ্য স্ট্রং সাইড হচ্ছে এর পারফরমেন্স। স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে, আর এই চিপসেটটা একদম বিস্ট মোডে পারফর্ম করে। এই বাজেট সেগমেন্টে আমরা কমন যেসব চিপসেটগুলো দেখে থাকি, স্ন্যাপড্রাগন 7 Gen 3, 7S Gen 3, এটাগুলা 1 or 200 নাথিং 3 এতে ব্যবহার করা হয়েছে অলরেডি। সেগুলোর আমরা যদি স্কোর দিতে যাই তাহলে আমরা 10-এ হাইয়েস্ট 6 স্কোর দিতে পারি। কিন্তু এই নর্ড 4-এর 7+ Gen 3 তার থেকে স্পষ্টভাবে এক লেভেল উপরে, পারফরমেন্স গ্যাপ অনেক বেশি, তাই মার্কও পাবে অন্তত 8। এক লাইনে বললে এই 7+ Gen 3টা এই বাজেট সেগমেন্টে যে 9 স্কোর করা চিপসেটগুলো আছে, 8 Gen 2, 8S Gen 3, সেগুলোর সাথে একদম খুবই কাছাকাছি লেভেলের পারফরমেন্স, একদম বলতে গেলে 19-20 লেভেলের। সো আপনি 38,000 টাকা খরচ করে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স পাচ্ছেন, একটা স্টাবলিশড গ্লোবাল ব্র্যান্ড যতটুকু দিতে পারে প্রায় সর্বোচ্চ। তবে হ্যাঁ, শুরুতে যেটা বললাম, এই রেঞ্জে পারফরমেন্স সেন্ট্রিক ব্যালেন্স ফোন খুঁজতে গেলে এখনও সেনাপতি হবে IQ Neo 10R, সেটার স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট দিয়ে। তবে মানুষ বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিংবা বেটার বিল্ড বডির দিকে তাকিয়ে নট 4কেও সেনাপতি বানিয়ে দিতে পারে, ওর্দি হবে ইনশাল্লাহ। আরেকটু বুঝতে গেলে অনার 200-এর 7 Gen 3 থেকে এক ধাপ না, অনেক ধাপ উপরেই আছে 7+ Gen 3। TSMC-র বানানো দুইটাই 4 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা, তবে এটা বেশ পাওয়ারফুল অ্যান্ড বিল্ট ইন LLM বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সাপোর্টও আছে এটা। মানে সহজ ভাষায় বলতে গেলে ভাই, এই ফোনের ভিতরে আপনি AI চালাতে পারবেন। বেঞ্চমার্কিং স্কোরগুলো জাস্ট দেখেন। CPU লেআউট হচ্ছে 1+4+3, একটা হচ্ছে Cortex X4, 4টা হচ্ছে Cortex A720, আর 3টা হচ্ছে এফিসিয়েন্সি কোর Cortex A520। সাথে থাকছে Adreno 732 GPU। আগের 7 Gen 3 থেকে বেশ ভালো পারফরমেন্স বুস্ট দেবে এটা গেমিংয়ে। তাই আমরা সর্বপ্রথম খেলেছিলাম PUBG, 90 FPS সাপোর্ট করে। তো সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে 90 FPS-ই হোল্ড করতে পারে। 30 থেকে 40 মিনিট খেলে দেখছিলাম তেমন একটা ফ্রেম ড্রপ নাই, অলমোস্ট লকটি থাকে FPS। টেম্পারেচার ছিল 35 ডিগ্রির মতো। FPS 90 থেকে কমে 86 বা 87-র দিকে আসতে দেখেছি 1 ঘন্টা গেম খেললে, তবে ল্যাগের দেখা পাইনি। COD মোবাইলে ভেরি হাই প্লাস ম্যাক্স সেটিংসে 60 FPS কনস্ট্যান্টলি পেয়েছিলাম, সেটা যদি আমি বলি লক ছিল তাও ভুল হবে না। টেম্পারেচার ছিল 34 ডিগ্রির মতো। COD ওয়ারজোনও ট্রাই করেছি আমরা, হাই সেটিংসে 60 FPS পায়, টুকটাক ফ্রেম ড্রপ আছে এখানে, এই ধরেন 5 বা 6, এর বেশি না। এই সময় টেম্পারেচার ছিল 36 ডিগ্রি। জেনশিন ইম্প্যাক্টে ভেরি হাই সেটিংসে 60 FPS পায়, এটা 30 থেকে 40 মিনিট যখন খেলতেছিলাম তখন হালকা ড্রপ করছিল, 50 থেকে 55-র দিকে চলে আসে FPS। টেম্পারেচার এই সময় ছিল প্রায় 36.5 ডিগ্রির মতো। এই ফোনটা গরম হয়, অস্বীকার করবো না, বাট একদম অসহ্য টাইপের এমন কিছু না। স্টোরেজ ও র্যাম অপশনে ভেরিয়েশন আছে। 128 জিবিতে আছে UFS 3.1, আর 256 জিবিতে আছে UFS 4.0। আমি জানি সবাই UFS 4.0ই নিতে চায়। ভালো খবর হচ্ছে এই দেশের বাজারে 256 জিবি যে ভেরিয়েন্টটা আছে ওইটা UFS 4 সহই, আর লেটেস্ট LPDDR5X র্যাম দিয়েছে, যেটা খুবই ভালো ব্যাপার। সো পারফরমেন্স বেশ সলিড, এবং এই ফোনটা পছন্দ হওয়ার ওয়ান অফ দ্য বড় কারণ হচ্ছে এর পারফরমেন্স। আর পারফরমেন্স যা দেখাচ্ছে সেটার প্রপার ফিল দিতে পারে একটা প্রপার সফটওয়্যার। হ্যাঁ, সফটওয়্যার ভালোই পেয়েছি। OnePlus মানুষ কিনেই বেটার UI এর জন্য। একদম বেস্ট হইতে পারলো না, বাট ফাস্ট ডেফিনেটলি আছে। নট 4 OxygenOS 15 অন টপ অফ Android 15-এ রান করতেছে কারেন্টলি, যেটা স্মুথ, স্ন্যাপি, মিনিমাল, এক কথায় ঝরঝরে একটা ফিল দেয়। UI নিয়ে তেমন কোনো ইস্যুই পাই নাই, একদম ফ্লুইড পারফরমেন্স, অ্যানিমেশন গ্লিচ, হ্যাং অথবা হঠাৎ কোনো ল্যাগিং এমন কিছুই চোখে পড়ে নাই। অন্যদের থেকে একটু বেশি রেসপন্সিভ বা ফাস্ট ফিল পাবেন পুরো UI জুড়ে। ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচারটাও আছে, গ্যালারিতে AI রিলেটেড ফিচারও আছে কিছু, গুগল ডায়ালার তাই কল রেকর্ড করার সময় ওয়ার্নিং দেয়, এটা একটু প্যারা। আর যেটা সবচেয়ে বড় কথা, এই ফোনটাতে OnePlus 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে, যেটা এই রেঞ্জে এখন পর্যন্ত আনম্যাচড। এমন লম্বা আপডেট কেউই দিতেছে না সফটওয়্যার সেকশনে, তাই আনকন্ডিশনালি বলা যায় OnePlus এবারও গুড। অন্তত সফটওয়্যার এক্সপিরিয়েন্সটার জন্য এখন পর্যন্ত কিছু মানুষ OnePlus-এর সাথে আছে, না হলে গ্রিনল্যান্ডের জন্য যেভাবে মাটিতে নামা শুরু করছিল
এটাতে উঠানো কষ্ট হয়ে যেত। তারপর ব্যাটারির দিকে এই ফোনে আছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটা যেই পরিমাণ চওড়া, এখানে আরেকটু বেশি ক্যাপাসিটি হয়তো তারা দিতে পারতো, যদিও এটা সিলিকন কার্বন না, লিথিয়াম আয়ন টাইপ। ডে টু ডে লাইফ ইউজের জন্য 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একদম কম যে তা কিন্তু না। মোবাইল ডাটা, ওয়াইফাই, হাই রিফ্রেশ রেট, এই কম্বিনেশনে একবারে রেগুলার ইউসেজে 6 ঘন্টার বেশি এসওটি পেয়েছি। আর রিফ্রেশ রেটটা অটো সিলেক্ট করে যদি ইউজ করেন তাহলে এসওটিটা মোটামুটি 7 ঘন্টার ঘরে চলে যাবে। অন্যদিকে বক্সে থাকা 100 ওয়াটের চার্জার দিয়ে 40 মিনিটের মাঝেই ফুল চার্জ করে নেওয়া যাচ্ছিল। চার্জিং টাইমটা খুব ভালো একটা বেনিফিট, যেহেতু ব্যাকআপটা আমাদের মতে যে আরেকটু বেশি হইলে ভালো হইতো। আর চার্জারটা কিন্তু চার্জিং টাইমে বেশ ভালোই হিট হয়, এই জিনিসটা জানায় রাখলাম। এছাড়া ওভারনাইট ড্রেনিং এর মতো সমস্যা আছে কিনা সেই জিনিসটা চেক করেছি, কারণ অনেক ইউজারদের কমপ্লেন দেখছি এই ইস্যুটাতে। এটাতে তেমন কোনো আমরা ইস্যু ফেস করিনি। পাশাপাশি নেটওয়ার্ক কোয়ালিটি, কল কোয়ালিটি বা নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যুই আমরা পাইনি। ব্লুটুথ 5.4, এনএফসি সবই আছে নট 4-এ। এবার আসি ক্যামেরাতে। এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল, ইন্টারন্যাশনাল রিভিউগুলো আমরা দেখতেছিলাম, ওইটাতে না ক্যামেরাটা খুব জঘন্য লেভেলে লাগতেছিল। সিম্পলি বলতে গেলে কেমন জানি ছবিগুলো ফ্যাকাশে করে দিতেছিল। বাট এখন 8 থেকে 9 মাস হয়ে গেছে, এর মধ্যে OnePlus আপডেট দিয়ে অনেকটাই ইমপ্রুভ করেছে আগের থেকে। প্রায় 5 থেকে 6টা আপডেট দিছে অলরেডি। আর এই ফোনটা কিন্তু ক্যামেরা টু এপি একদম লেভেল 3 পর্যন্ত সাপোর্ট করে, মানে আপনি জিক্যাম ইউজ করে আরও বেটার আউটপুট পাবেন। সো আমরা জিক্যামের আউটপুটের পাশাপাশি Honor 200 এর সাথে কিছু পিকচার স্যাম্পল অ্যাড করে দিচ্ছি, যেটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারেন এই বাজেটের ক্যামেরা কিং এর সাথে কতটুকু টক্কর দিচ্ছে। আর এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে। ভাই বাইরের কথা বাদ দিয়ে যদি OnePlus-এর নিজের ঘরের কথাই চিন্তা করি, নট সিরিজের CE4 লাইট ফোনের ভিডিওতে সেম সেন্সরটা নিয়ে আমরা কথা বলেছিলাম। অ্যান্ড লাইটিয়া 600 সেন্সরটা কিন্তু Sony IMX882 সেন্সরের একটা রিব্র্যান্ডেড ভার্সন, মানে দুইটা সেন্সর থেকে আপনি কাছাকাছি আউটপুট আসবে। আর ছবি ওই যে বললাম ভালোই লেগেছে, একটু পপড কালার এবং কন্ট্রাস্টি। একটা সমস্যা লাগলো, এক্সপোজার হ্যান্ডলিংয়ে না একটু দুর্বল এই ক্যামেরাটা। যেহেতু OnePlus Nord 4 এবং IQ Neo 10R এর ক্যামেরাতে, মেইন ক্যামেরাতে সেম সেন্সর ব্যবহার করা হয়েছে, তাই এই দুইটার মাঝে একটা ক্যামেরা কম্পারিজন রেখেছি। আপনারা নিজেরা দেখেন, নিজেরাই দেখে বলেন আপনাদের কোনটা কেমন লাগতেছে। পোর্ট্রেটের টেলিফোটো লেন্স নাই, সফটওয়্যার মেড পোর্ট্রেট ওঠে। 1x 2x দুইটা অপশন আছে। এস ডিটেকশন মোটামুটি বলবো, ছবি খারাপ লাগে না। ছবি কন্ট্রাস্টি আর স্যাচুরেটেড আসে, তা তো একটু আগেই বললাম। তবে ফেসটা মোটামুটি শার্প রাখে, এটা দেখতে ভালো লাগে। রাতের বেলা ভাই আমি এর ক্যামেরা নিয়ে ইমপ্রেসড। ছবি ভালোই শার্প থাকে, হাইলাইট এবং শ্যাডো এরিয়া হ্যান্ডেলিং বেশ গুড ছিল। বেশি ভালো লাগছে যে ছবিটা ন্যাচারাল একটা লুকে থাকে, দিন বানায় ফেলে না একদম। নাইট মোড বলতে লং শাটার অপশন আছে, অন অফ করা যায়। তবে ভাই হাত শক্ত করে ধরে রাখা লাগে লং শাটারে, নাইলে ভাই ছবি একদম ব্লার আসে। এমনিতে বাকি সব ঠিকঠাক আছে। ফ্রন্ট ক্যামেরাতে আছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। সারপ্রাইজিংলি এটার ফ্রন্ট ক্যামেরাটা বেটার পারফর্ম করেছে রিয়ার ক্যামেরার তুলনায়। মাঝে মাঝে একটু ওভার ওয়াইডনিং এর প্রবণতা লক্ষ্য করা যায়। মোস্ট অফ দ্য টাইম অন দ্য গো সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি আসে। ডিটেলস ভালোই থাকে। নর্মাল পোর্ট্রেট মোডে HDR ব্যালেন্সটাও প্রপারলি করে। ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি মোটামুটি চলনসই। আপনারা দেখেন কতটুকু স্টেবল। ভিডিওতে স্টার্টার বা ওয়াবেলের মতো তেমন কিছু উপস্থিত ছিল না। আর ফ্রন্টে 1080p 30 FPS এ ভিডিও করার অপশন আছে। Nord 4 আর IQ Neo 10R দুইটাই যে একদম ক্যামেরাতে 10-এ 10 মার্ক পাবে এমন কিন্তু কিছু না। যদি আমার স্কোর বা মার্কিং দিতে হয়, আমি হাইয়েস্ট 5 থেকে 6 দিব। এই বাজেট সেগমেন্টে যদি আপনার ক্যামেরা রিলেটেড ফোন লাগেই, তাহলে ভাই আপনার যাইতে হবে Honor 200 এর দিকে। সেটা অন্তত 10-এ 8-এর মতো স্কোর পাবে। সবশেষে কনক্লুশনে যাই, 40,000 টাকার নিচে অনেকগুলো অপশন আছে। Honor 200, IQ Neo 10R, Nothing 3A, OnePlus Nord 4। এর মধ্যে যদি আপনার ক্যামেরা লাগে তাহলে পারফরমেন্সটা হালকা একটু স্যাক্রিফাইস করে আপনি Honor 200 এর দিকে যান। আমাদের মাল্টিপল ভিডিও আছে এটা নিয়ে। এটার একটু ভ্যারিয়েন্ট রিলেটেড ইস্যু আছে, যেটা আমরা Honor 300 এর ভিডিওতে ক্লিয়ার করেছি। একদম ব্যালেন্সড সলিড ফোন লাগলে Nothing 3A কিংবা Samsung A55 এর দিকে যাবে মানুষ। ওভারঅল একদম ব্যালেন্সড প্যাকেজ, বেস্ট UI এবং স্টেবল ফোন হওয়ার কারণে। আর পারফরমেন্সের ছাড় না দিয়ে ব্যালেন্সড ফোন চাইলে IQ Neo 10R বা Nord 4, এই দুইটা অপশনই আছে। দুইটার ক্ষেত্রে ক্যামেরাতে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। IQ নিলে 1000-2000 টাকা বেশি খরচ করতে হবে আপনাকে। আর নর্ড নিয়ে তো সব ডিটেলস এই ভিডিওতে জানালামই। Neo 10R এর রিভিউ মে মাসের শুরুতেই চলে আসবে আমাদের চ্যানেলে, তখন আপনার ডিসিশন মেকিংটা আরেকটু ক্লিয়ার হবে। তবে ভাই আমি অলরেডি দুইটা ফোনই চালিয়েছি, এবং আমি যদি আমার জন্য পার্সোনালি নিতে হইতো তাহলে আমি Nord 4টাকেই নিতাম। এটার বেটার UI,
বেটার হ্যান্ড ফিল অ্যান্ড বিল কোয়ালিটির জন্য। সবচেয়ে ভালো হয় যদি ইন্ডিয়ার লাইফ টাইম গ্রিন লাইন ওয়ারেন্টির প্রসেসটা নিয়ে লাইক টেলিকমের মতো সবগুলো যদি একটা বেটার কোনো সলিড সিস্টেম তৈরি করে, তাহলে OnePlus কেনার ক্ষেত্রে মানুষের যে দুশ্চিন্তাটা সেটা অনেকটাই কমে যাবে। এবার আপনি কমেন্টে জানান আপনি নিজে কোনটা নিতেন। আপনাদের মন্তব্য, আমাদের ভিডিওর সাথে এঙ্গেজমেন্ট করা, এইগুলো বাড়লেই না আমাদের এই ভিডিওটা বা এই যে কাজটা এটাকে সার্থক বলে মনে হয়। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।